মহুয়ার দেশ কবিতার শেষ অংশের আলোচনায় দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রকে স্বাগত জানাই। গতকাল আমরা যেখানে আলোচনা শেষ করেছিলাম সেই জায়গাটা হলো নগর জীবনের দূষণ, নগর জীবনের ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য কবি মহুয়ার দেশের খোঁজ করেন। কিন্তু সেই মহুয়ার দেশে কবি খেয়াল করেন যে নগর জীবনের যান্ত্রিকতা মহুয়ার দেশকেও কিন্তু রেহাই দেয়নি। মহুয়ার দেশও কিন্তু নগর জীবনের যান্ত্রিকতার দ্বারা আক্রান্ত হয়েছে। সেই জায়গা থেকে আজকে আমরা পড়া শুরু করব। আমি আগের দিন এটাও বলেছি যে মহুয়ার দেশ গোটা কবিতার বিষয়টিকে আমরা কয়েকটি পর্বে বা কয়েকটি ধাপে আলোচনা করতে পারি। সেই জায়গাতে শেষ ধাপে বলেছিলাম যেখানে আমরা দেখব যে নগর জীবনের যান্ত্রিকতা, নগর জীবনের দূষণ বা যন্ত্র সভ্যতা রেহাই দেয়নি মহুয়ার দেশকেও। আজকে আমরা সেখান থেকে পড়ছি যে নগর জীবনের যান্ত্রিকতা বা যন্ত্র সভ্যতা কিভাবে মহুয়ার দেশকেও রেহাই দেয়নি। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, প্রতিটা লাইন খেয়াল রাখবে, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়ার বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। এই চারটে পংক্তির সার কথা হচ্ছে এখানে বলতে নগরে, এখানে বলতে নগরে। তাহলে এই চারটি পংক্তির সার কথা হচ্ছে নগরের অসহ্য নিবিড় অন্ধকারে বসে কবি মাঝে মাঝে শুনতে পান মহুয়ার বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। অর্থাৎ মহুয়ার দেশও নগরের দূষণ যান্ত্রিকতার হাত থেকে রেহাই পাচ্ছে না। তাহলে চারটি পংক্তির মূল কথা, সার কথা আমি বললাম। প্রতিটা শব্দ, প্রতিটা পংক্তি ধরে কীরকম প্রশ্ন থাকবে, তার উত্তর কীরকম হবে সেটা আমি একটু পরে বলছি। আগে ওই চারটে পংক্তির সার কথা একবার বলে দিই। নগরের অসহ্য নিবিড় অন্ধকারে বসে কবি মাঝে মাঝে শুনতে পান মহুয়ার বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। অর্থাৎ মহুয়ার দেশও নগরের দূষণ যান্ত্রিকতার হাত থেকে রেহাই পাচ্ছে না। পরের জায়গাটা, আর শিশির ভেজা সবুজ সকালে। মহুয়ার দেশে শিশির ভেজা সবুজ সকাল থাকা সত্ত্বেও অবসন্ন মানুষের শরীরে দেখি, অবসন্ন বলতে হচ্ছে ক্লান্ত মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কলঙ্ক মানে কালিমা, কলঙ্ক মানে মলিনতা। মহুয়ার দেশে শিশির ভেজা সবুজ সকাল থাকা সত্ত্বেও
ক্লান্ত মানুষের শরীরে কবি দেখেন ধুলোর মলিনতা। ঘুমহীন তাদের চোখে হানা দেয়। ঘুমহীন মানে নিদ্রাহীন, ঘুম না আসা তাদের চোখে, তাদের বলতে মহুয়ার দেশের মানুষদের চোখে, অথবা মহুয়ার দেশের কয়লা খনির শ্রমিক তথা সাধারণ মানুষদের কথা বলা হয়েছে। তাদের চোখে হানা দেয়। হানা মানে হামলা করা, আক্রমণ করা, আশা। কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? ঘুমহীন তাদের চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন মানে হচ্ছে অশুভ ঘটনার স্বপ্ন বা খারাপ স্বপ্ন। তাহলে শেষ 4টি পংক্তির সার কথা বলে দিই। শিশির ভেজা সবুজ সকালে কবি দেখেন মহুয়ার দেশের অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক তথা মলিনতা। তাদের ঘুমহীন চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন। তাদের ঘুমহীন চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন। তাহলে যে 8টি পংক্তি আজকে বললাম, যেখানে কবি দেখালেন যে নগর জীবনের যান্ত্রিকতা বা যন্ত্র সভ্যতা মহুয়ার দেশকেও কিন্তু রেহাই দেয়নি। কবির ভাষাতে বলা যায়, নগরের অসহ্য নিবিড় অন্ধকারে বসে কবি মাঝে মাঝে শুনতে পান মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। অর্থাৎ মহুয়ার দেশও নগরের দূষণ যান্ত্রিকতার হাত থেকে রেহাই পাচ্ছে না। শিশির ভেজা সবুজ সকালে কবি দেখেন মহুয়ার দেশের অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক তথা মলিনতা। তাদের ঘুমহীন চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন। এবার আমরা এই 8টা লাইনের পংক্তি ধরে বা শব্দ ধরে যে প্রশ্ন থাকতে পারে আমি সেগুলোকে একবার বলে দিই। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে, এখানে বলতে নগর জীবনের কথা বলা হয়েছে। অসহ্য নিবিড় নগর জীবনের যান্ত্রিকতা দূষণের ইঙ্গিত দিতে, নগর জীবনের যান্ত্রিকতা দূষণের ইঙ্গিত দিতে অসহ্য বা অসহনীয় কথাটি ব্যবহার করা হয়েছে। নিবিড় অন্ধকারে বলতে গভীর রাতে, নিবিড় অন্ধকারে বলতে গভীর রাতে, অর্থাৎ রাত্রির অসহ্য নিবিড় অন্ধকারে। পরের জায়গা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। গভীর বিশাল কেন বলা হলো? মহুয়ার দেশের নৈশব্দের পটভূমিতে বা নির্মল পটভূমিতে বা নির্মল প্রকৃতির পটভূমিতে তার প্রবলতার জন্য, মানে নৈশব্দের প্রবলতার জন্য কয়লা খনির শব্দকে গভীর এবং বিশাল বলা হয়েছে। মহুয়ার দেশের নৈশব্দ বা নির্মল প্রকৃতির পটভূমিতে কয়লা খনির শব্দকে গভীর বিশাল বলা হয়েছে। পরের জায়গা হচ্ছে মাঝে মাঝে শুনি। মাঝে মাঝে শুনি বক্তা কি শোনেন? বক্তা কখন কি শোনেন? রাত্রের অসহ্য নিবিড় অন্ধকারে কবি শোনেন মহুয়ার বনের ধারের কয়লা খনির গভীর বিশাল শব্দ। শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখেন? শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখেন?
শিশির ভেজা সবুজ সকালে কবি দেখেন কয়লা খনির শ্রমিকদের অবসন্ন শরীরে ধুলোর কলঙ্ক। শিশির ভেজা সবুজ সকালে কবি দেখেন কয়লা খনির শ্রমিকদের অবসন্ন শরীরে ধুলোর কলঙ্ক। পরের জায়গা হচ্ছে শরীরে দেখি, শরীরে দেখি, শরীরে দেখি। কাদের শরীরে কে কি দেখেন? মহুয়ার দেশে বসবাসরত খনি শ্রমিকদের অবসন্ন শরীরে ধুলোর কলঙ্ক দেখেন কবি। মহুয়ার দেশে বসবাসরত খনি শ্রমিকদের অবসন্ন শরীরে ধুলোর কলঙ্ক দেখেন কবি। পরের জায়গা হচ্ছে কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। কয়লা খনিতে অমানসিক পরিশ্রম করার জন্য তাদের শরীর অবসন্ন, গায়ে ধুলোর কলঙ্ক, ফলে তারা সুস্বপ্ন দেখতে পারে না। খনি শ্রমিকদের বিনিদ্র চোখে যে দুঃস্বপ্ন হানা দেয় তা আসলে মহুয়ার দেশে অধিকার হারানোর আতঙ্ক বা নিজস্বতা স্বকীয়তা হারানোর আতঙ্ক। এটা হচ্ছে প্রতিটা লাইন ধরে প্রশ্নের উত্তর। অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে ক্লান্ত দুঃস্বপ্ন বলা হলো কেন? আমি তার উত্তরটা বলি। দুঃস্বপ্ন মানে হচ্ছে অশুভ ঘটনার স্বপ্ন বা খারাপ স্বপ্ন। অর্থাৎ যাদের কয়লা খনিতে অমানসিক পরিশ্রম করার জন্য তাদের শরীর হচ্ছে অবসন্ন, তারা ক্লান্ত, তাদের গায়ে ধুলোর মলিনতা, এমন অবস্থাতে তাদের পক্ষে সুস্বপ্নকে লালিত করা সম্ভব নয়। ফলে তারা মহুয়ার দেশে নিজেদের অধিকার হারানোর আতঙ্কে বা জীবনের অনিশ্চয়তায় তারা দুঃস্বপ্ন দেখে। এখানে ক্লান্ত কেন বলা হয়েছে? ক্লান্তের আমার যেটা ব্যক্তিগত মত, আমার মতের সঙ্গে অন্যের মত নাও মিলতে পারে। ক্লান্ত হয়তো এটা হতে পারে বিরামহীন দুঃস্বপ্ন তারা দেখে, অথবা ক্লান্ত এবং দুঃস্বপ্ন দুটো আলাদা শব্দ। ক্লান্ত হয়তো অবিরাম পরিশ্রমের কারণে তারা ক্লান্ত। আমি গোটা কবিতার বিষয়টা এখানে বললাম। আর একটা প্রশ্ন থাকবে যে তাদের ঘুমহীন বলা হয়েছে কেন? ঘুমহীন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, ঘুমহীন বলা হয়েছে কেন? মহুয়ার দেশের মানুষদের অর্থাৎ কয়লা খনির শ্রমিকরা উদয়াস্ত বা বিরামহীন শ্রমে নিযুক্ত বলে তারা ক্লান্ত এবং ঘুমহীন। মহুয়ার দেশের মানুষেরা অর্থাৎ কয়লা খনির শ্রমিকরা উদয়াস্ত বা বিরামহীন শ্রমে নিযুক্ত বলে তারা ঘুমহীন। তাদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। তাদের চোখে কি হানা দেয়? তাদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। গোটা কবিতার আলোচনা আমি শেষ করলাম। সকলকে ধন্যবাদ।